সবাই সিল মারো, হাত পাখাতে সিল মারো। সর্বসময় আমরা ওনাকে একজন ভালো মানুষ হিসেবে দেখেছি, বা কোনো মানুষ ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমাদের জানা নাই। বিভিন্ন অনুষ্ঠানের সময়, যেমন আমাদের বাৎসরিক কালী পূজা বা দুর্গা পূজার সময় যখন যা সহযোগিতা লাগছে উনি আমাদের করেছেন। 2 টার্ম উনি কাউন্সিলর ছিলেন। এর আগেও আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমরা দিনী বিষয়ে বলেন, সামাজিক বিষয়ে বলেন, যখনই গিয়েছি আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। পারিবারিকভাবেই শিক্ষাটা আমরা পাইছি। মানুষের জন্য করার যে বিষয়টা, মানুষের জন্য যখন আমরা নিঃস্বার্থভাবে আমাদের জীবনের সময় সম্পদ দিয়ে আমরা যখন করছি, তখন মানুষ এক পর্যায়ে আমাদেরকে জোর করে ধরে এই জনপ্রতিনিধিত্বের জায়গাটাতে নিয়ে আসছে। ঢাকা 5 সংসদীয় আসন, যা গঠিত হয়েছে যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলীর কিছু অঞ্চল নিয়ে। এ যেন ঢাকার হৃদয়ের ভেতর আর একটা স্পন্দন। যাতায়াত, শিক্ষা, শিল্প বাণিজ্যের এক প্রকার কেন্দ্রবিন্দুতে থাকায় এই অঞ্চলের সম্ভাবনা অনস্বীকার্য। ধূলিমলিন এই সড়কে তাই প্রতিদিন শত সহস্র যানবাহনের আনাগোনা। স্কুল, মাদ্রাসা, কলেজ সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই অঞ্চলে। শিল্প বাণিজ্য ও কলকারখানার ক্ষেত্রেও যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী জাতীয় অর্থনীতির অবিচ্ছেদ্য ও অপরিহার্য একটি নাম। এমন সম্ভাবনার পাশাপাশি এখানে রয়েছে নানা চ্যালেঞ্জ। এ অঞ্চলের মানুষকে যে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে যেতে হচ্ছে প্রতিটি ক্ষণে। মানে চাঁদাবাজি তো আছে, ওই এখানে 10 টাকা দাও, ওখানে টাকা 20 টাকা দাও। বিশেষ করে আমার কথা হচ্ছে যে বাচ্চারা যে স্কুলে পড়াশোনা করে ওই স্কুলে নিরাপত্তা দরকার বাচ্চাদের। আপনার বিভিন্ন স্কুলে বাচ্চাদের নিরাপত্তা নাই। মাদকটা আগে যেরকম রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ওনাদের সাথে যাইতো, এখন সেটা ভালো ভালো ঘরের ফ্যামিলির ছেলেরাও মাদক সেবন করতেছে। আমাদের এই জায়গার পিছনে বারবার করে সন্ত্রাসীদের আমাদেরকে হানা দেয়। পরশুদিনও আমাদের পাশের বাড়ির দোকান ছিল, সেখানে লুটপাট করে অনেক মাল সাবানা করে নিয়ে গেছে। আমরা থানায় গেলেও অনেক সময় প্রতিক্রিয়া আমরা পাই না। মেন সমস্যাটাই গ্যাসের। রাতের 3টা বাজে ওইটা রান্না করতে, 3টা বাজে না ওঠেন তার রান্না হইব না। দেখেন লার্কির চুলা এখানে জ্যামজট থাকলে আসতে অনেক লেট হয়ে যায়। বৃষ্টি বাদল হলে গাড়ি ভাড়া যেমন 10 টাকা সেখানে 20 টাকা হয়, আবার অনেক সময় গাড়ি মিলে না, আমি আসতে পারি না, তখন আমরা পায়ে হেঁটে আসতে হয়। স্বাধীনতার পর কেটে গেছে বহু বছর, অথচ এখানে আজও আলোটা স্তিমিত। আমরা আজও অধিকার বঞ্চিত, আজও পিছিয়ে। দুর্নীতি, ক্ষমতার লোভ, পেশি শক্তি আর অব্যবস্থাপনার অন্ধকারে ডুবে গেছে অসংখ্য সুযোগ, থেমে গেছে অগণিত স্বপ্ন। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, আমি আপনাদেরই সন্তান। এই এলাকাতেই আমার জন্ম, এই মাটিতে আমার বেড়ে ওঠা। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে নিয়ে স্বপ্ন দেখি একটি উন্নত, আধুনিক, নগর, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার। আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এই জায়গাটাতে আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে জনগণের যেই প্রত্যাশা আমাদের প্রতি থাকে, আমাদের অনেক কিছু নির্বাহী ক্ষমতা না থাকার কারণে, কিছু সীমাবদ্ধতার কারণে আমরা ওই চাহিদাগুলো জনগণের পূরণ করতে পারি না। এর জন্য আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি এখন একটু ব্যাপক পরিসরে আমরা যদি জাতীয় নির্বাচনগুলোতে যদি আমরা অংশগ্রহণ করি, সেই ক্ষেত্রে যদি আমরা এই জায়গাটাতে যদি নির্বাচিত হয়ে আসতে পারি, তখন আমরা আরও একটু ব্যাপক পরিসরে যেই কাজগুলো আমরা ওই জায়গাটাতে করতে পারি নাই, এই কাজগুলো আমরা আমাদের যেহেতু সদিচ্ছা আছে, তাহলে এই কাজগুলো আমরা তখন আমাদের করাটা সহজ হবে। এটা একটা অন্ধ প্রজেক্ট, এখানে শুধু অন্ধরা বসবাস করেন। যখন আমরা এলাকায় কাজ শুরু করছি তখন উনি প্রথমেই ওনার টার্গেট ছিল যে উনি অন্ধদের জন্য কিছু করবেন। মানে এই প্রকল্পের মধ্যে এর আস্থাটা প্রথমে কাজ উদ্বোধন করছিলেন ইব্রাহিম সাহেব। এলাকা তেমন উন্নত ছিল না, তো ওনার একটা টার্গেট ছিল, যেহেতু ওনাকে জনগণ বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করেছেন এবং ওনাকে ভালোবাসছেন, চাইছেন, ওনাকে ক্ষমতায় বসাইছেন, উনি এলাকাটা মানে প্রান্তিক যে জায়গাগুলো, এটা ওনার প্রথমেই টেন্ডেন্সিতে ছিল, এই জায়গাগুলো তার একটা ম্যাপে ছিল। অন্তর্বাজেটের যে সভাপতি উনিও কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনারা যেই সরজমিনটা, যে রাস্তাটারে আপনারা দেখতেছেন,
এই রাস্তাটা আমরা 1997-তে এই জায়গাটার মধ্যে আমরা বাড়ি করি। তখন আমাদের তো এখানে কোনো রাস্তাঘাট বলতে কিছুই ছিল না। এখানে এই অনেক জলবদ্ধতা হয়ে যেত, আমরা হাঁটতে পারতাম না। বৃষ্টি নামলে আমাদের বাড়ি ঘরের ভিতরে প্রচুর পানি উঠে যেত, ঘরের ভিতরে হাঁটু পানির পরিমাণও বেশি হয়ে যেত গা। তখন ইব্রাহিম ভাই যখন আমাদের কাউন্সিলর পদ্ধতি নির্বাচন আসলো, ইব্রাহিম ভাই আমাদের কাছে আসলো। আমরা আসার পরে আমরা ইব্রাহিম ভাই বললাম যে ভাই আমাদের তো এলাকাটা প্রচুর জলবদ্ধ হয়ে যায়, আমরা তো ঘরের থেকে বাইরে পারি না, আমাদের অন্ধরা ঠিক মতো আমরা হাঁটতে পারি না, এই করতে পারি না। তখন ইব্রাহিম ভাই কইলো আমার জন্য আপনারা দোয়া করেন, আমি ইনশাল্লাহ পাস করলে আপনাদের রাস্তাঘাটের ব্যবস্থা আমি করে দিব। যখন ইব্রাহিম ভাই পাস করলো, ইব্রাহিম ভাইয়ের সাথে থেকে উনি কাজ করাই দিল। হাজী ইব্রাহিম খলিল সাহেব আমাদের মাদ্রাসা খুব নিকটবর্তী, আমাদের প্রতিবেশী। উনি গত 2 টার্মে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের 67 নং ওয়ার্ডের কমিশনার ছিলেন। কমিশনার হওয়ার আগ থেকে ওনার সাথে আমাদের ঘনিষ্ঠতা ছিল, বা এখনো ওনাদের সাথে আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি হিসেবে ওনাদের সাথে সম্পর্ক আছে। এই সর্বসময় আমরা ওনাকে একজন ভালো মানুষ হিসেবে দেখেছি, বা কোনো মানুষ ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমাদের জানা নাই। বা মাদ্রাসা সবসময় উনি যখন যতটুকু পেরেছেন সহযোগিতা করছেন, এবং ভালো মানুষ হিসেবেই আমরা, বা আমি কেন, আমার মতো অনেকেই হয়তো ওনাকে একজন ভালো মানুষ হিসেবেই চেনে বা জানে। হাজী সাহেব নির্বাচনে পাশ করার পরে মোটামুটি চাঁদাবাজি সন্ত্রাসী এটি কমাই দিছে কি বলতে আপনার পুরাপুরি ভাবেই এখন আমাদের দিকে এইসব নাই। প্রতিটা কাজের সাথেই, শুধু কাউন্সিলর হওয়ার পরে না, কাউন্সিলর হওয়ার আগেও 2 টার্ম উনি কাউন্সিলর ছিলেন। এর আগেও আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমরা দিনী বিষয়ে বলেন, সামাজিক বিষয়ে বলেন, যখনই গিয়েছি আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। তারপরে কাউন্সিলর হওয়ার পরে ওনার আলহামদুলিল্লাহ কিছু ক্ষমতাও এসেছে প্রয়োগ করার। সেই হিসাবে উনি গরিব দুঃখীদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে করোনাকালীন সময়ে যেভাবে সহযোগিতা করেছেন, এবং প্রতিটা সময়ে আমরা দেখেছি উনি সাধারণ মানুষের পাশে ছিলেন। আপনি ওনার এলাকার মধ্যে যান, যে এলাকায় কাউন্সিলর ছিলেন, সাধারণ মহিলা যারা, তারা ওনাকে দেখলে এসে জড়াইয়া ধরে। এই যে বৃদ্ধা মহিলা, তারা ছেলের মতো মনে করে, প্রতিটা মহিলা তাকে ছেলের মতো মনে করে। সাধারণ মানুষেরা কেউ তাকে সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো জড়াইয়া ধরে, যেটা অন্য কাউকে সম্ভব না। জেগে ওঠে স্বপ্নগুলো, জেগে ওঠে পথের আশা। আমাদের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, আমাদের মন্দিরের সামনে যেই রাস্তাটা, ওইটা ড্রেন সহ উনি নিজে আমাদের কাউন্সিলের সময় করে দিয়েছেন। এবং আমাদের এখানে জলের খুব অভাব ছিল, এই জন্য উনি একটা আমাদের সাবমার্সিবল পাম্প বসে দিয়েছেন, যা দিয়ে আমরা মোটামুটি চলতেছি। আর একটা বিষয় হলো, উনি আমাদের এই 67 নং ওয়ার্ডের একটা মাত্র শ্মশান, ওই শ্মশানের যেই রাস্তাটা, ওইটা উনি আমাদের পাকা ছিল না, কিন্তু আমরা ওনাকে বলার পর উনি আমাদের রাস্তাটা পাকা করে দিয়েছেন। এটা হচ্ছে হিন্দুদের একটা চিতার রাস্তা, ওইখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। এটা বাঁশের সাঁকো ছিল, তো ওনাদের লাশ নিয়ে যাইতে অনেক সমস্যা হইতো। উনি তারপরে রাস্তাটা পাশ করে রাস্তাটা করেছে। রাস্তাটা হয়েছে বেশি দূরে না, মানে 5-7 মাস হয়েছে রাস্তাটা। এছাড়া উনি আমাদের বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে শীতের সময় শীতবস্ত্র, এবং বিভিন্ন অনুষ্ঠানের সময়, যেমন আমাদের বাৎসরিক কালী পূজা বা দুর্গা পূজার সময় যখন যা সহযোগিতা লাগছে উনি আমাদের করেছেন। কোনো সময় আমাদের উনি দিতে কার্পণ্য করেন নাই, এবং সব সময় আমাদের সাথে থাকার চেষ্টা করছেন। ইব্রাহিম সাহেব কাউন্সিলর থাকা অবস্থায় আমরা সুযোগ সুবিধা ভালোই পেয়েছি। এখানে দেখা গেছে যে অনেক সময় বিভিন্ন কাজে, অফিস আদালতে বা বিভিন্ন জায়গায় কাজকর্মের ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। আজকে না কালকে, কালকে না পরশু, এই কিছু কিছু কাজ আছে যেগুলো নাকি আমাদের অনেক হেনস্থা হইতে হয়। ওইগুলোর দিক দিয়ে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পাইছি। আমরা গেছি, কাজ হয়ে গেছে। উনি নাগরিকদের সেবার মানটা এভাবে রাখছে, উনি দিনে এবং রাতে 2 বেলায় উনি অফিস খোলা রাখতো, যতটুকু সম্ভব রাতে 8টা 9টা 10টা পর্যন্ত কিন্তু আমরা অফিস করতাম শুধু নাগরিকদের জন্য। কিছু কিছু নাগরিকরা অনেক সময় যে অফিস অথবা গার্মেন্টে জব করে, এই জন্য যারা দিনের বেলা আসতে পারতো না, তাদের জন্য উনি রাতের বেলা একটা সুযোগ করে দিয়েছিল। এবং কমিশনার থাকাকালীন ওনার যে, আমি যতটুকু জানি যে উনি সিটি কর্পোরেশন থেকে যে স্যালারিটা পাইতো, ওই স্যালারির অংশগুলো উনি গরিব মেহনতি মানুষের বিলিয়ে দিত। আমার বয়স যখন খুবই কম, ওই সময় থেকেই আমি আমার বাবা, আমার মরহুম পিতা হাজী নূর মিয়া মাতুব্বর সাহেব, আমি দেখছি যে সমাজকর্মের এই জায়গাটাতে উনি ওনার জীবনের সময়, সম্পদ সবকিছু উনি মানুষের জন্য উনি ব্যয় করছে। এখানে উনি কোনো নির্বাচন করে নাই।
তো তারই ধারাবাহিকতায় পারিবারিকভাবে এই শিক্ষাটা আমরা পাইছি মানুষের জন্য করার যে বিষয়টা, মানুষের জন্য যখন আমরা নিঃস্বার্থভাবে আমাদের জীবনের সময় সম্পদ দিয়ে আমরা যখন করছি, তখন মানুষ এক পর্যায়ে আমাদেরকে জোর করে ধরে এই জনপ্রতিনিধিত্বের জায়গাটাতে নিয়ে আসছে। তো আমরা আসলে আমাদের রাজনীতি যেটা, রাজনীতির ক্ষেত্রে আমাদের প্রাপ্তির জায়গাটা হলো, আমরা এটা সত্যি কথা, এটা আমরা এক দুর্ভাগ্য এক জাতি। গত 52 বছরে আমাদের কাছাকাছি সময় যে দেশগুলো স্বাধীনতা পাইছে, সেই দেশগুলো যদি আমরা চিন্তা করি, আমরা যদি আরব আমিরাতের কথা চিন্তা করি, আমরা যদি মালয়েশিয়া সিঙ্গাপুরের কথা চিন্তা করি, তাহলে সেই দেশগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি। আমি বিশ্বাস করি যে প্রজন্মের একটা জেনারেশন যদি স্যাক্রিফাইস করে যে না আমরা অন্তত ভোগ করব না, আমরা ত্যাগের রাজনীতির এই জায়গাটাতে আমরা অন্তত জাতির আমরা কিছু দিয়ে যাব, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে এদেরকে আমরা এমন একটা দেশ, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র কাঠামো আমরা এদেরকে দিয়ে যেতে চাই যেই জায়গাটাতে থেকে তারা আমাদের জন্য দোয়া করবে। আর সর্বোপরি যেহেতু আমরা আমাদের রাজনীতির আমরা ইবাদতের রাজনীতি মনে করি, আমরা শুধু দুনিয়া না, এটার মাধ্যমে আমরা আখিরাত অর্জন করতে চাই। আমরা এখানে অনেক পানির কষ্ট করতাম, রাস্তার ভিতরে এই মাঝে হোমান্না পানি আসছিল, এই পানি ভাঙ্গা আমরা ওই সদাই মদাই আনতে গেলে সেই পানি ভাঙ্গা যাইতাম, পানি ভাঙ্গা যাইয়া সদাই আনতাম, কাপড় আইসা আবার বাসায় এসে পাল্টাইতাম। আল্লাহ দিলে রাস্তা করছে, রাস্তা কইরা দিছে আমাদের, হ্যাঁ পাশ হইয়া। আমরা ধরেন পানির অনেক কষ্ট করছি, সেই সানার পর বাগমারা সানার পর রেডিও সাইরা যাইয়া খাবার পানি আইনা তারপর আমরা খাইছি। পরে আমরা আল্লাহ দিলে আমগো পানির ব্যবস্থা কইরা দিছে, আমগো বছরে গেলে অনুদান দেয়, বছরে ঈদের বাজার দেয়, দেয়, আবার ব্যবসার জন্য আমাদের 10,000 টাকা কইরাও দিছে। ইব্রাহিম ভাই আমগো অনেক উপকার করছে, ধরেন হ্যাঁ ভোটে যদি আরো পাস করে আরো উপকার করব, এটাই আমাদের আশা। ইব্রাহিম ভাই আমাদেরকে অনেক দিক দিয়ে অনেক সহযোগিতা করছে, আর্থিক দিক দিয়ে, তারপরে যেই কোনো ঈদ তেহার কোন, তারপরে যেই কোনো যত অনুদান আছে আমাদেরকে উনি অনুদানও দিচ্ছে। কিন্তু ওনার কাছে আমার একটাই অনুরোধ যে গ্যাসটা কোন কারণে এখানে থাকে না, এই জিনিসটা ওনাকে একটু দেখতে। অনিরাপদ যেই ব্যবস্থাপনা, যেগুলোতে মশক নিধন, এই বিষয়গুলো যেটা আমাদের পূর্ব থেকে সমস্যা, এই সমস্যাগুলোর মোকাবেলা যদি করতে পারে, যেহেতু আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে যে ময়লাগুলো আমরা ফালাই, এটা নিয়ে যদি বিশেষ কোনো কাজ করে, সেই জিনিসটা যদি বিশেষ কোনো উদ্যোগের মাধ্যমে যদি সফলভাবে সংগঠিত করে, আশা করি এই মশার বিষয়টা থাকবে না, তার পরবর্তী হচ্ছে চাঁদার বিষয়টা থাকবে না। যেহেতু এটা ডিএনডির ভিতর একটা আমাদের এই অঞ্চলটা, তো এখানে আমাদের ড্রেনেজ ব্যবস্থা এবং আমাদের যে বর্ষায় আমাদের যে মানুষের যে দুর্ভোগ, এটা আসলে কিছু অপরিকল্পিত কিছু কাজের কারণে, এবং যেই কাজটা আমাদের এখন থেকে আরো 20 বছর আগে হওয়ার কথা ছিল, সেই কাজটা এখন হইতেছে, যার কারণে আমরা সিটি কর্পোরেশনের আওতার ভিতরে থাকার পরও আমাদের এই অঞ্চলের মানুষগুলো বর্ষা আসলে তারা দুর্ভোগের শিকার হয়। এইখানে মশাবাহিত যে রোগটা, এই রোগটা হয়েই মূলত আমাদের এই যে ড্রেন, আমাদের যে খালবিলগুলো আছে সেগুলো যথাসময়ে পরিষ্কার না করার কারণে, কারণ আমাদের পানিগুলো সচল থাকে না, সচল না থাকলে ওইখানে মশা ডিম পারে, ওইখানে মশার উৎপাদন হয়। তো মশার উৎপাদন বন্ধ করতে না পারলে আমরা আসলে যতই মশার ওষুধ দেই সেটা কখনো কাজ হবে না। এটার জন্য আসলে পরিকল্পনা দরকার, ওরকম সদিচ্ছা দরকার। যদি পরিকল্পনা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে আমাদের এই যে মশা নিয়ে যে সমস্যা, আমাদের যে পানি ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আমাদের যে সমস্যা, আমাদের যে অন্যান্য যে সমস্ত অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, সেগুলো সদিচ্ছা থাকলে ইনশাল্লাহ আশা করি যে এখানে একটা পরিবর্তন আসবে। আমাদের বেতনটা একটু বাড়ুক, আমরা একটু সচ্ছলভাবে চলি, যেহেতু আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাই। উনি যদি পাস করে আমাদের এলাকায় পুরাপুরিভাবে আগে যা হয়েছে এর চেয়ে আরো ডবল হইবে। এই আসনে আমি মনে করি ইব্রাহিম সাহেবের মতো প্রার্থী আমরা পেয়েছি, আমাদের স্বার্থেই তাকে পাশ করানো দরকার। এবং প্রতিটা আসনই, শুধু দল নয়, আমি দলের কথা বলছি না, শুধু দল নয়, আমরা ব্যক্তিটাকে দেখব, কোন ব্যক্তিটা দ্বারা সন্ত্রাস হবে না এবং জনগণ নির্যাতিত হবে না, এই ধরনের লোকদেরকে ভোট দেওয়া দরকার। সময়ের সাথে এবার সুযোগ এসেছে নেতৃত্ব বেছে নেয়ার, যার হাতে গড়ে উঠবে আগামীর মাটি। মানুষের স্বপ্নে যিনি নতুন মাত্রা যোগ করবেন, যার হাতে নিরাপদ এই জনপদ, তার নেতৃত্বেই গড়ে উঠুক আগামীর যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী। এবারের সুযোগ একান্তই আপনাদেরই হাতে। অন্ধকারের চাদর সরিয়ে আনবেন যিনি আশা, গত 52 বছরে আসলে যারা দেশ পরিচালনা করছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে, আমরা যদি তাদের আমলনামা, তাদের অতীত দেখি, তাহলে তাদের ভবিষ্যতের প্রতিশ্রুতিগুলা দিয়ে আমরা প্রতারিত হওয়ার কথা না। তো এই ক্ষেত্রে আমি শুধু এতটুকু বলবো যে আমি অন্তত আমার জীবনের 5টা বছরের দায়িত্ব আমি যাকে দিতে চাইতেছি,
আমি আমার একটা জমি ক্রয়ের ক্ষেত্রে যদি আমি দলিল আমি যদি পর্যালোচনার ক্ষেত্রে যদি একদম সিএস আরএস একবারে মাঠ জরিপ পর্যন্ত যদি আমি যাচাই বাছাই করি, আমি একটা পণ্য কেনার ক্ষেত্রে যদি অনেক যাচাই বাছাই করি, তাহলে আমি আমার জীবনের 5টা বছরের দায়িত্ব অন্তত আমি যাকে দিব ওই মানুষটার ব্যাপারে অন্তত একদিন হইলে আমি মনে করি যে আমাদের মাঠে নেমে আমাদের খোঁজ নেওয়া দরকার, যেন আমরা 5টা বছর ভালো থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদেরকে প্রতি 5টা বছর পর পর এই সুযোগটা আমাদেরকে দেয়। আসেন আমরা পরিবর্তনের লক্ষ্যে আমরা অন্তত পরিবর্তনটা ঢাকা 5 থেকে আমরা শুরু করি। আমরা অন্তত এইখান থেকে একটা জাগরণ আমরা তৈরি করি যে এখানের মানুষগুলা অন্তত গত 52 বছরে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ভেঙে দিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরির লক্ষ্যে সকল মতের মানুষ, দল মতের ঊর্ধ্বে সকল মতের মানুষ আমরা একটা প্ল্যাটফর্মে আসছি এবং সকল ভালো মানুষগুলো আমরা একটা প্ল্যাটফর্মে আসছি। ইনশাল্লাহ এটা হলে একটা পরিবর্তন সম্ভব। সবার প্রতি আমার এই আহ্বান থাকবে। এই মাটি ও মানুষে তাই বপন হয়ে আছে সম্ভাবনার এক অদেখা দুয়ার। এখানে মানুষের চলাচল শুধু গন্তব্য বদলায় না, বদলায় সময়ের রেখা, বদলায় শহরের ভাষা। এক একটি পদক্ষেপে ভেসে আসে দূর মাটির গন্ধ, অচেনা আকাশের আভা, যেন শহরটা প্রতিদিনই নতুন গল্প শেখে, যেসব গল্প এখনো লেখা হয়নি কোথাও। অন্ধকারের চাদর সরিয়ে আনবেন যিনি আশা, তিনি সকলের মনের ভেতর গড়বেন ভালোবাসা।